তো বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীনে গিয়ে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলিকে নিয়ে কিছু মন্তব্য করে এসেছেন। আর তারপরেই অনেক সময় পর বিজেপি হোক বা কংগ্রেস বা সরকারে থাকুক বা না থাকুক, সবাই যেন এক সুরেই এবার কথা বলছে। সবাই বলছেন যে মোহাম্মদ ইউনূসের সরকারের এই পলিসি ভারতের জন্য ভীষণ বিপজ্জনক, আর ভারতকে ওনাকে একটি জবাব দেওয়া উচিত। কারণ অনেকেই মনে করছেন যে আমাদের দেশের রাজ্য নিয়ে এমন করে কথা তিনি বলতে পারেন না। এখন মোহাম্মদ ইউনূস ঠিক কি বলেছিলেন, আর তার কথায় আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যটা ভীষণ অপমানজনক। এখানে আপনি দেখতে পাবেন মোহাম্মদ ইউনূসের সেই আসল স্টেটমেন্ট যেটা উনি বাংলাদেশ থেকে দিয়েছেন। আর এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে মোহাম্মদ ইউনূসের সরকার আসলেই একটি তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, যেটা নিয়ে প্রথমেই প্রশ্ন তুলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই একই বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন যে মোহাম্মদ ইউনূস যেভাবে ভারতের নর্থ ইস্টের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার নিয়ে কথা বলছেন যে এগুলি সব ল্যান্ডলকড আর বাংলাদেশ হচ্ছে ওশানের গার্জিয়ান, সেটা ভীষণ অপমানজনক একটি স্টেটমেন্ট, আর আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি আরও বলেন যে এই ধরনের বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যারা ভারতের ক্ষতি করতে যায় তারা আসলে ভারতের শিলিগুড়ি করিডোরকে লক্ষ্য করছে। আর আসামের মুখ্যমন্ত্রী এর পরেও আরও যা যা কথা বলেছেন সেটা শুনলে আপনি চমকে যাবেন। উনি বলছেন যে ইতিহাসের দিক থেকেও ভারতের ভেতরে এমন কিছু গোষ্ঠী আছে যারা দেশের ক্ষতি করতে চায়, আর তারাই এই ভয়ঙ্কর পরামর্শ দিয়েছে যে এই গুরুত্বপূর্ণ করিডোরটা যদি একবার ব্লক করে দেওয়া যায় তাহলে উত্তর পূর্ব ভারত এবং বাকি ভারতের অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণেই এটা একদম স্পষ্ট যে শিলিগুড়ি করিডোরকে আরও মজবুত ও সুরক্ষিত করা এখন সময়ের দাবি। আর এটিও প্রথমবার দেখা যাচ্ছে যে আসামের মুখ্যমন্ত্রী একদম ওপেনলি বলছেন যে আমাদের রেলওয়ে ও রোড নেটওয়ার্কগুলিকে আরও সেখানে বাড়াতে হবে, পাশাপাশি অল্টারনেটিভ কানেক্টিং রুটস খুঁজে বের করাও দরকার যাতে ভারত সবসময় তার উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে যুক্ত থাকে। উনি এটাও বলছেন প্রয়োজনে শিলিগুড়ি করিডোরকে বাইপাস করেও অন্য পথ তৈরি করতে হবে, আর সেই চেষ্টায় আমাদের যেন কোনো কমতি না থাকে। আর এতে অনেক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জও থাকবে, কিন্তু ডিটারমিনেশন আর ইনোভেশন থাকলে আমরা এই চ্যালেঞ্জকেও মোকাবিলা করতে পারবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে মোহাম্মদ ইউনূস যে ধরনের মন্তব্য করেছেন সেগুলিকে হালকাভাবে নিলে একদমই চলবে না। এই মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের বিরুদ্ধে একটা গভীর কৌশলগত ষড়যন্ত্র চলছে, যার মূল লক্ষ্য হলো ভারতকে একটি শক দেওয়া। এখন এটি অত্যন্ত পাওয়ারফুল একটি স্টেটমেন্ট আসামের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, আর সেটাও একটা এমন রাজ্য থেকে যেটা নিজেই উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশ। এখন মোহাম্মদ ইউনূস ঠিক কোন মন্তব্যটা করেছেন যেটা নিয়ে এত হইচই পড়ে গেছে, এমনকি তা দেখে তো কংগ্রেসের মুখপাত্রটাও এটা নিয়ে বলছেন যে বাংলাদেশ এখন চীনকে ওপেনলি ইনভাইট করছে যে এসো ভারতকে এবার ঘিরে ফেলো। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে ভারতের চারপাশে চীন কিভাবে একটি বলয় তৈরি করছে এবং পোর্ট তৈরি করছে যাতে ধীরে ধীরে সেখানে ভারতের প্রভাব কমে এবং চীনের প্রভাব বেড়ে যায়। এখন বাংলাদেশ সরকার যে অ্যাটিটিউড নিচ্ছে সেটা ভারতের জন্য ভীষণ বিপজ্জনক, কারণ এর কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও রাজ্যগুলির নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়ছে। এখন প্রশ্ন উঠছে মোহাম্মদ ইউনূস ঠিক কোন কথা বলেছিলেন যার জন্য পলিটিক্যাল ডিফারেন্সিয়েট থাকা সত্ত্বেও এখন সবাই এক স্বরে কথা বলছে। সবাই এখন এটাই বলছে যে বাংলাদেশকে একটি মারাত্মক জবাব দেওয়া উচিত, কারণ আমাদের দেশ নিয়ে কেউ এই ধরনের মন্তব্য করতে পারে না। এবার আসুন সেই ক্লিপটি একবার দেখে নিই যেটা থেকেই আসল দ্বন্দ্বটা শুরু হয়েছে। 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked regional. We are the only guardian of the ocean. তো দেখুন, এখন বাংলাদেশের অনেকেই দাবি করছে যে মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি নাকি ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে আলাদা করার কথা বলেননি, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যেভাবে উনি বলেছেন, যেভাবে কথাটা তিনি উপস্থাপন করেছেন, সেটা যে কোনো সাধারণ মানুষ শুনলেই বুঝবে যে ইনি ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি নিজে শুনুন উনি কি বলছেন। We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China. প্রথমেই দেখুন উনি চীনে বসে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলিকে নিয়ে আলোচনা করছেন, তাকে নিয়ে সমালোচনা করছেন। আর আমরা সবাই জানি যে চীন তো আজও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে। তাহলে এই পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্ব অঞ্চল নিয়ে চীনে গিয়ে কথা বলার দরকারটা কি? এবার আরও অবাক করার বিষয় হলো যে ওনার মুখ থেকে বেরিয়ে আসে যে এই এলাকা নাকি ল্যান্ডলকড, মানে এই অঞ্চল পুরোপুরি স্থল বেষ্টিত। তো ইনি যেদিকে প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ করছেন BRI বা ব্রিমস্টেক সামিটে তার সঙ্গে মিটিং করতে, সেই একই মানুষ চীনে গিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আর তিনি তো নিজেকে এবং বাংলাদেশকে এই অঞ্চলের গার্ডিয়ান বলেও দাবি করেছেন। উনি বলছেন ভারত যদি উত্তর পূর্বে প্রবেশ করতে চায় তাহলে সেটার একমাত্র পথ বাংলাদেশই। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আদৌ এই অঞ্চলের গার্ডিয়ান? সত্যি কথা বলতে একদমই নয়। বাংলাদেশ কি কোনো বে অফ বেঙ্গল রিজনের গার্জিয়ান? তাদের কি এতটা শক্তিশালী নেভি রয়েছে? এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন কিছু কি রয়েছে? কিছুই নেই। তাহলে কিসের গার্জিয়ান? আসলে বাস্তবতা একেবারে অন্যরকম। ভারত তো এরই মধ্যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাড়াতে কাজ শুরু করে দিয়েছে। যেমন ধরুন কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে ভারত পশ্চিমবঙ্গ থেকে সিথপে অর্থাৎ মায়ানমারের পোর্টের সঙ্গে যুক্ত করবে। আর মায়ানমার হয়ে আমরা উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে বিকল্প পথ তৈরি করব, যাতে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভর করতে
না হয়। তো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন নেতা উনি একেবারে বিচিত্র এবং খুব স্ট্রেঞ্জ কিছু মন্তব্য চীনে গিয়ে করে এসেছেন। আর আপনি যদি ওনার কথা মন দিয়ে শোনেন তাহলে মনে হবে যেন তিনি ওপেনলি চীনকে ইনভাইট করছেন যে এসো আমাদের রাস্তাকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে তোমাদের প্রভাব বাড়াও। আর তিনি তো সোজাসুজিভাবে বলেই দিলেন যে এটা একটা ল্যান্ডলকড অঞ্চল। এখানে একটু পরিষ্কার করি যে ল্যান্ডলক বলতে আসলে কি বোঝায়। আপনি ম্যাপে দেখলে দেখবেন যে এমন অনেক দেশ আছে যাদের সাগরের সরাসরি কোনো প্রবেশাধিকার নেই। যেমন ধরুন নেপালের কি কোনো সরাসরি ইন্ডিয়ান ওশান বা অন্য কোনো সমুদ্রের পথে যোগাযোগ আছে? না, তাদের নেই। তাদের এর জন্য ভারতের বা চীনের সাহায্য নিতে হয়। ভুটানও এইরকম ল্যান্ডলক, কারণ তারা সাগরে পৌঁছাতে পারে না। এইভাবে মঙ্গোলিয়াও একদম ল্যান্ডলকড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন নেতা এভাবে বলতে পারেন যে আসাম আর অরুণাচল প্রদেশ ল্যান্ডলকড দেশ? অবশ্যই নয়, কারণ ওরা তো ভারতীয় প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। আর ভারতও তো কোনো দিক থেকে ল্যান্ডলকড দেশ নয়। তাই মোহাম্মদ ইউনূসের এই স্টেটমেন্ট একদম ভুল এবং এটি একটি সীমা ছাড়ানো কথা। আর এই ধরনের ঘটনাটি খুব কম দেখা যায় যখন কোনো বিদেশি নেতার মন্তব্যের বিরুদ্ধে বিজেপি আর কংগ্রেস একসঙ্গে গলা মেলায়, স্পষ্টভাবে বলে যে এই লোকটা যা বলছে তা একদম ভুল কথা। আপনি যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির নেতাদের রিয়াকশন পড়েন তাহলে দেখবেন যে ওনারা এখন ওপেনলি বলছেন যে ওকে, যদি তাই হয় তাহলে আমরাও বলছি যে বাংলাদেশকে ভাগ করে দাও। কারণ যখন বাংলাদেশের কোনো নেতা ভারতের অঞ্চল নিয়ে বিতর্কিত ও অপমানজনক কথা বলবে তখন তো ভারতের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া আসবে। আর একটা জিনিস ভুললে চলবে না যে বাংলাদেশ ভারতের জন্য অনেক বড় সমস্যা তৈরি করেছে আগে থেকেই। যেমন ইল্লিগাল ইমিগ্রেন্টস। বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ঢুকে পড়ছে। এটা ইতিমধ্যে একটি বড় ইস্যু এবং উত্তর পূর্ব ভারতের মানুষেরা বাংলাদেশও এইসব অবৈধ অনুপ্রবেশকারীদের একদমই পছন্দ করেন না। তো এইসবের পরেও যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন মন্তব্য করেন যে এই অঞ্চল ল্যান্ডলকড আর আমরাই এর গার্জিয়ান, সেই সঙ্গে চীনকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে স্বাভাবিকভাবেই তো ভারতের প্রতিক্রিয়াও তীব্র হবে এবং ভারতকে দ্রুত কোনো বড় অ্যাকশন তো নিতেই হবে। আসামের মুখ্যমন্ত্রী তো সরাসরি বলে দিয়েছেন যে শিলিগুড়ি করিডর এখন রেড জোনে আছে। তার মতে মনে হচ্ছে যেন মোহাম্মদ ইউনূসের মূল লক্ষ্য হলোই এই অঞ্চল, অর্থাৎ ভারতের নর্থ ইস্ট। আর এই পরিস্থিতিতে নর্থ ইস্ট ভারতের দিক থেকেও কড়া প্রতিক্রিয়া আসছে। সবার মুখে এখন একটাই সুর, বাংলাদেশকে ভাগ করার। টু বি অনেস্ট, মোহাম্মদ ইউনূস একটি স্ট্রেঞ্জ এবং কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছেন। আর যদি এটা ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে উনি এক প্রকার সেলফ গোল করে ফেলেছেন। কারণ এখন তার বক্তব্যে ভারতের সব রাজনৈতিক দল, সব অঞ্চল এখন একসাথে হয়ে গেছে। কারণ একটি দেশে পলিটিক্যাল লিডার্সদের আইডিওলজি আলাদা হতেই পারে, কিন্তু যখন দেশের ন্যাশনাল সিকিউরিটির কথা আসে তখন কিন্তু কেউ সেটা সহ্য করবে না। আজ মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য গোটা ভারতের হৃদয়ে একসঙ্গে ধাক্কা দিয়েছে। একটা বিদেশি নেতা যদি ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে সেটা শুধু সরকারের সমস্যা নয়, সেটা গোটা দেশের আত্মসম্মানের প্রশ্ন। এখন দেখার বিষয় যে আগামী বিমস্টেক সামিটে মোদিজি কেমন জবাব দেন, তাকে কেমন ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নেন। আর একটা জিনিস তো নিশ্চিত যে ভারতের উত্তর পূর্বাঞ্চল শুধু ভূখণ্ড নয়, সেটা ভারতের অস্তিত্বের অংশ। আর সেই অস্তিত্বকে কেউ ছুতে এলে ভারত চুপচাপ কেনই বা বসে থাকবে? তখন দেশের প্রতিটি কোণ থেকে জবাব আসবে একসাথে এবং এক সুরে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।